এবার যদি কেউ বলে ওরকম ইতিহাস লিখে দেওয়া যায়, এটা লিখেই একটা দেখাও দেখি না তাহলে দেয় না, লিখেই দেখাও দেয় না। কিন্তু আমি লিখিনি। ডক্টর আব্দুল্লাহ বাংলাদেশের বর্তমান, তখন তো দেশ ভাগ হয়নি, এখন ভাগ হয়েছে, বর্তমান তিনার বাড়ি বাংলাদেশে পড়েছে। বইটার নাম রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, পৃষ্ঠা হচ্ছে 97। তাতে লিখছে দেখুন, এই এলাকায় কে আছে একজন পড়ুন না, এলাকায় একজন কেউ পড়ুন তো, দাঁড়ি পাল্লা ঠিক করতে করতে খদ্দের চলে যাবে। জমিয়তে উলামা বাংলা আসামের প্রেসিডেন্ট। আমি যেটা পড়ছি রাষ্ট্রের মিলিয়ে এলে আছে না, একটু সাক্ষী দেবে। ইমাম সাহেবকে এই গ্রামের ও আপনি একটু সাক্ষী দেবেন। জমিয়তে উলামার প্রেসিডেন্ট, এখানে আপনি একটু দেখলেন মৌলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়তে উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদর্দী মুসলমান মনে করে কজন লেখা আছে? বলেন, এই যে জোরে বলেন। হ্যাঁ, 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেছিলেন। কথা বুঝে আসছে? কে লিখেছে? আমি। একজন ডক্টরের আল্লামা রুহুল আমিন সাহেবকে মানেন? রুহুল আমিন সাহেব মিথ্যা বলে? রুহুল আমিন সাহেব দাদা হুজুরের পিরিয়ডে জন্ম নিয়েছিল নাই? দাদা হুজুরকে দেখেছে না দেখেনি? পত্রিকাটার নাম সুন্নাত আল জামাত। কি নাম? সুন্নাত আল জামাত। পত্রিকা সম্পাদক আল্লামা রুহুল আমিন সাহেব। এই পত্রিকায় তিনি ওই 44 জনের নাম ঘোষণা করেছেন, ছাপিয়েছেন। এই যে 44 জনের নাম ছাপিয়েছেন, ছাপিয়ে প্রচার করছে কে? কার পক্ষ থেকে নিবেদন? মোহাম্মদ আব্দুল কাদের। এখানে যেভাবে লেখা আছে, ইনি কে? পীর আল্লামা সাহসুবি আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি সেজ হুজুর পীর কেবলা। এটা কি লেখা আছে? লাট সবার ভোট, তারপরে ব্রিটিশ পিরিয়ডের ভোট। বুঝছেন না? অনেকে বলে ব্রিটিশ পিরিয়ড কি ভোট ছিল? দাদা হুজুরের সই দেখুন, লাট সবার ভোটে মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। দাদা হুজুর চিঠি করছে বসিরহাট, বারাসাত, হাওড়া মহকুমা লোকেদেরকে দাদা হুজুর বলছে। কথা বুঝে আসছে? কেন দাদা হুজুর করেছিলেন? তিনি দেশ ও দেশবাসীকে জালিম ব্রিটিশদের হাত থেকে বাঁচাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। এটা ভালো কাজ না খারাপ কাজ? রাজনীতি করা ইসলাম হালাল না হারাম? হালাল কাজ দাদা হুজুর করতে পারে না? পারে না। কিন্তু সংস্কারক, তিনি তো সংস্কার করবেন, ঠিক না? কিন্তু তিনি কোনো জায়গায় নেতা হয়ে দাঁড়ায়নি, তিনি কিং মেকার ছিলেন। তিনি নেতা রাজা তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার উত্তরসূরি, আমি নেতা হব না, আমি নেতা তৈরি করতে পারি না। এখন ভাই এই বইটা শুধু দেখাচ্ছে, বইটা কার বললাম? এই কথাগুলো বলাতে অনেকে আমার বিরোধী করেছিল। তো দাদা হুজুরকে কেন টানবে? উনি রাজনীতি করছে, করুক, বেজা বেজা। দাদা হুজুরকে কেন টানবে? আপনি যদি দাদা হুজুর ভেঙে খেতে পারেন, আমি দাদা হুজুর ভেঙে খেলে অসুবিধা কি আছে? কি খাওয়া খাই চলছে তো? লজ্জা লাগছে বলতে? খাওয়া খাই চলে রে। যার ওসিলায় যার ওসিলায় যার ওসিলায় বাংলার মৌলানা আব্বাস সিদ্দিকীকে চিনল, সে দাদা হুজুরের জন্য আব্বাস সিদ্দিকী কি করবে? কি করেছে? একটা বড় স্কুল করতে পেরেছে, বড় হসপিটাল করতে পেরেছে, কিছু করতে পেরেছে? তাকে ভেঙে খাওয়ানো হচ্ছে না। তবে মাফ করবেন আমাকে, আমি চেষ্টা করছি। 100 বিঘে জায়গা কিনেছি, আপনারা নিশ্চয়ই জানেন। অনেকে বলছে ইটা সিটা হ্যান ত্যান, অনেকে বলছে জায়গা বিক্রি হয়ে গেছে। হয়নি, খদ্দের খুশি করবো। আগে বলছিল কেনে নে, এখন বলছে কিনেছে, মানে বিক্রি করার জন্য, বিক্রি করে দিয়ে যাওয়া বলছে। তা যাক, আমি বিক্রি এখনো করতে পারিনি, খদ্দের খুশি। আপনাদের খদ্দের থাকলে বলবেন, কিছু কনসেশন দেবো, 2% করে না কি দেয় তো? জানি না, ওই যে ওসব করি না, জানি না। এখানে জমি জমি দেখে দিলে ক% দেয়? কোনোদিন নেই। কেনেন না জমি কখনো? দালাল্লা জানে ওটা।
জমিন কিনেন দাদার সম্পত্তি লাখে 10,000, বাপরে বাপ, হেভি ইনকাম তো। আমাদের ওখানে 2%, লাখে 2,000। ভিআইপি আপনার এলাকার লোক তো আমার কাছে তো যা 2,000, তা অনেক টাকা হবে, সত্যি খুঁজে দেন না, কথা বুঝছেন না? অনেকে আবার বলছে এটা করতে হবে ওটা করতে হবে, কি হলো না হলো, কত টাকা উঠেছিল বলবে বলেছে। ভাই আপনারা শুনেছেন কত টাকা উঠেছিল? শুনেছেন তো নাকি? আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। 2 কোটি টাকা নগদ, ইট বালি রড সিমেন্ট যা আছে সব মাঠেই পড়ে আছে, লোক দিয়েছিল। আর আমাকে গাড়ি কিনতে বলেছিলাম না 100 কোটি টাকা দেন, সেই 33 লক্ষ টাকা উঠেছিল, ওটা নরসিংদীকে দান করে দিয়েছি। সবার তো গাড়ি কেনা হলো না, কি বাবা, আমি যদি এখন আবার গাড়ি কেনার টাকা চাই দেবেন তো? কিন্তু এখন গাড়ি কিনতে হবে না, একটা বিজেপি থেকে সাদা গাড়ি দিয়েছে, চাপচিটা কিনলে ওটা বিজেপি থেকে দিয়েছে। আর বিদেশে নিলে তো বিজেপি যখন হুজুরকে দিচ্ছে মানে বিজেপি তার হুজুরের মহব্বতের লোক। তো বিজেপি যদি হুজুরের হয়ে যায় তো হুজুরের মুড়িদের তার টেনশন নেই। কি কথা বলছে, হুজুর নাকি টাকা নেবে, টাকা না, এটা বোকা, সাদা গাড়ি দিয়েছে। আর বলেছে 14 টাকা কিলোমিটার দেবে, ওটাও বলেছে সাথে। তো যা এখন গাড়িওয়ালা যদি শুনতে পাই ভাবতে হুজুর তাহলে আমায় বিজেপি করছে নাকি। আমি ভাই সবসময় ভাড়া গাড়ি নিয়ে বুঝে আসছে, নিজের গাড়ি অনেক টেনশন থাকে। আর থাকে কোথা বললো টায়ার পাংচার, কোথা বলছে হেডলাইট গন্ডগোল, কোথা বলছে এই হয়েছে, ও অত ঘুমের ঘরে খেয়াল রাখার সময় নেই। ওরা লিয়াই না টাকা নিয়ে চলে যায়, তোর গাড়ি ভাঙলে চুল্লো তুই তো সামলাতে যাবে, কিলোমিটার নিয়ে চলে যায়। হেডেকটা কমাতে হবে, সব মাথায় রাখলে হয়, অনেক দিকে হেডেক। তো যাই হোক, এই বইটা আমি তিনাদের ঘরে বলছি, যিনারা বলছেন যে আব্বাস সিদ্দিক দাদা হুজুরের নাম নেবে, এই বইয়ের 47-48 পৃষ্ঠায় লেখা আছে, 47 পৃষ্ঠায় লেখা আছে দাদা হুজুর মৌলানা আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আলেম, ইসলামিক প্রচারক, সাংবাদিকতার পৃষ্ঠাপোষক, শিক্ষা অনুরাগী ও রাজনীতি। কে লিখছে ভাই? পশ্চিমবঙ্গ সরকার। তার বই, বুঝতে পারছেন না, পারেন না? তাহলে যে সকল ভাইরা বা যে সকল ব্যক্তিরা দাদা হুজুরের কথাটা বলার জন্য আমার বিরোধী করেছিলেন, আপনারা এই বইটার বিরোধী করছেন না কেন? ঠিক না? আর 48 পৃষ্ঠায় কি লেখা আছে, এটা মন দিয়ে শুনবেন। তিনি রাজনীতি চেতনা সম্পন্ন ছিলেন, তিনি রাজনীতি করতেন ও আলেমদেরকে রাজনীতি করাতে উৎসাহিত করতেন। কি আছেন না? না দেখছেন তো নাকি? যুদ্ধ করে দেখতে পাচ্ছেন না, কেউ নিয়ে একজন বিশ্বাসী লোক বল না বাবা, আমি না মিথ্যে কথা বলছি, তোরা একটু সত্য কথা কেউ বল। কে আছে এলাকার লোক? করতে হবে না, আপনার কথাই শেষ। দেখলে না এই যে কালী মারা আছে, দেখ না, ঠিক বলেছি তো? বাংলা হয়তো পড়তে পারিনি, হয়তো ভাববে অনেক হুজুর মানুষ। কি জি ভাই ছিলেন, তিনি রাজনীতি নিজে রাজনীতি করতেন, আলমদেরকেও রাজনীতি উৎসাহিত করতেন। আমি যেটা বলেছি আছে তো, কথা বুঝে আসছে? তাহলে এই বইটা আমি লিখেছি, এই বইটা যদি ভুল হয় আমার দোষ। পড়েছি বলেছি, এই বইটা আপনাদের বাচ্চারা ঘরে পড়ানো হচ্ছে, হাই মাদ্রাসা নবম ক্লাসে, বাচ্চারা শিখছে তো। যারা আমার বিরোধী করেছিল দাদা হুজুরের বিষয়ে বললো কেন ভাই, তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা এই বইটার বিরোধী করছেন না কেন? তাহলে মূলত দাদা হুজুরের পক্ষ নয়, পক্ষ হলো কারো কাছ থেকে টাকা নিয়ে আমাকে দাবানো হলো পক্ষ। কথা বুঝছেন না, বোঝেন না? আচ্ছা, আল্লাহর কসম আর বেশি বুঝাচ্ছি না, বহুত কিছু বলে যাওয়া আছে। দাদা হুজুর 3 দিন ইসাল সাহেব জমিতে আমার মিটিং করতে, তারও প্রমাণিত রয়েছে। সেখানে এমএলএ মন্ত্রীরা আসতো, তাদের জন্য আলাদা তাবু খাবার ব্যবস্থা করতেন। কথা বুঝছেন না, বোঝেন না? এবং শরিয়াতে ইসলাম বলে এই পত্রিকাটা শুনলে খুব ভালো উত্তর পাবেন আপনারা, একটুখানি খুব ভালো কথা এতে রয়েছে, দেখবেন, একটু শুনবেন। আর একটা কথা বলি, শুধু ফুরফুরার হযরত নয়, তাবলীগ জামাতের বড় ইমাম, দেওবন্দীদের বড় ইমাম, শোনেন আমার তাবলীগ দেওবন্দী ভাইরা, জুজিয়াত মাসলা আমার আপনার উলামাদের মধ্যে আছে, থাকবে। জুজিয়াত মাসলা
জুদিয়াত মাসলা উলামাদের ব্যাপার, উলামারা মিটাবে, আমরা উলামারা বসবো। কথা বুঝছেন না, বলেন না? কিন্তু যে ও কওমের স্বার্থে, দেশ ও কওম মনুষ্য জাতির স্বার্থে আপনাদের উলামারা কি বলেছেন শোনেন। হযরত মাওলানা হোসেন আহমেদ মাদানী সাহেবের অনুরোধ, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, মুজাহিদে মদিনা ছিলেন, এত বড় আলেম ছিলেন। তিনি দেওবন্দি ও বেরেলিদের এই কি বলে তাবলীগ জামাতের ইমাম। ইনাকে আমিও সম্মান করি, কারণ প্রকৃত আলেম ইনি ব্যবসাদার নয়, প্রকৃত আলেম। কথা বোঝা যাচ্ছে? ইনি লিখছে, যেহেতু মুসলিম সমাজের মঙ্গলের জন্য দেশের মুসলমান যে লীগ পার্লামেন্ট বোর্ড করেছে, উক্ত বোর্ড ইলেকশন ব্যাপারে মুসলমানদের সংঘবদ্ধ হয়ে তার জিতার প্রয়াস করা দরকার। কথা বুঝে আসছে? এবং আরেকজনের নাম বলছি, এনাকে সমস্ত উলামারা চেনে, সমস্ত মাযহাবের লোকেরা এনাকে চেনে, এবং ইনি বিখ্যাত একটা ভারত বিখ্যাত আলেম, যিনার নাম হচ্ছে জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট, ভারত বিখ্যাত আলেম মুফতি হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব। উলামা হযরতরা চেনেন। কথা বুঝলেন? ইনি এই সিদ্দিকুল্লাহর মতো জমিয়ত উলামা নয়, ইনারা প্রকৃত আলেম ছিল ভাই, ইনারা ব্যবসাদার নয়, প্রকৃত আলেম। ইনি বলছেন, ভারতের রাজনীতি ক্ষেত্রে বর্তমান এক সংকটময় উপস্থিত। এটা ব্রিটিশ পিরিয়ডের কথা, বুঝলেন না? আজকের কথা নয়, তখন ব্রিটিশরা অত্যাচার করতো খুব। নতুন শাসন ব্যবস্থার আইন অনুযায়ী আগামী নির্বাচনে প্রগতিশীল দেশপ্রেমিক স্বজাতি বর্ষ প্রতিনিধি ব্যবস্থাপক প্রেরণ করার প্রত্যেক ভারত সন্তানের, প্রত্যেক কি বলছে, আমি যদি ভারত সন্তান বলে ফেলি বাবারে, কত চালানা মুফতিগুলো ফতোয়া শুরু করতে, কত বড় মুফতিগুলি কি বলছে, প্রত্যেকটা ভারত সন্তান অর্থাৎ ভারতবাসী। এখানে প্রত্যেকটা বলতে শুধু মুসলমান নাকি? প্রত্যেকটা ভারত সন্তান কোথায় গেল পক্ষে আবশ্যক ফরজ রূপে পরিগণিত হয়েছে। কতিপয় কারণে মুসলমানদের উপরে এই কারণ অত্যন্ত প্রয়োজনীয় হইয়া দাঁড়িয়েছে। যদি ভবিষ্যতে মুসলমান উপযুক্ত প্রতিনিধি ব্যবস্থা পরিষেবা প্রেরণ না হয়, তবে জাতি ও সমাজের পক্ষে বিশেষ মারাত্মক ক্ষতি হবে। আজকে কি সেই সময় এসেছে না আসেন? এবার যদি বলে দাদা হুজুরি করতো, তো 5 হুজুর কেন বললো না? ভাই 5 হুজুরের সময় এই ক্যাম্পে পাঠাবার আইন হয়েছিল? 5 হুজুরের সময় 12টা মুসলিমদের চাকরি 12টা অমুসলিম পাবে এরকম আইন হতো? এমন অত্যাচার ছিল ভাই? কিন্তু তারা কি রাজনীতি করাকে হারাম বলেছে কেউ দেখাতে পারবে? কিন্তু কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীরকেল্লা রাজনীতি করাকে সুন্নাত বলেছে। বলুন সুবহানাল্লাহ। শোনেন, শরিয়াত ইসলাম পত্রিকা লেখক মাওলানা হাজী আহমদ আলী ইনায়েতপুরী দাদা হুজুরের খলিফা ছিলেন এবং ইনাকে শামসুল উলামা বলতেন। তিনি লিখছেন, অনেক লোক বলে না যে পীর সাহেবরা কেন রাজনীতির কথা বলবে, এই বিষয়ে তিনি লিখছে। দেখুন, এই যে শুনছেন তো ভাই, হচ্ছে কতিপয় লোক যারা বলে যে পীর সাহেবরা রাজনীতিতে কি অধিকার, ইনায়েতপুরী সাহেব লিখছে দাদা হুজুরের খলিফা, এবং শামসুল উলামা আলেমদের সূর্য বলা হতো, এত বড় পণ্ডিত ছিলেন। কতিপয় লোক বলে পীর সাহেবদের রাজনীতিতে কি অধিকার, আলেম পীরেরা রাজনীতি ক্ষেত্রে আসিবে কেন? তাদের সম্বন্ধে বলিতে হইবে যে, অর্থাৎ যারা কথা বলে, হয় তারা পবিত্র ইসলামকে চেনে না, আর না হয় তারা ব্যক্তিগত হীন স্বার্থের খাতিরে মিথ্যা বলিতেছে। শুনছেন ভাই? বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? যারা বলে যে পীর সাহেব মলি সাহেবরা রাজনীতিতে আসবে কেন, তাদের উত্তরে তাদের সম্বন্ধে বলিতে হইবে যে তাহারা পবিত্র ইসলামকে হয় চেনে না। তারা আব্বাস সিদ্দিকীর রাজনীতির বিরুদ্ধে এত ফতোয়া দিচ্ছে, সে যে সাহেবই হোক, ইনায়েতপুরীর কথা তারা ইসলামকে জানে না। আর যারা ইসলামকে জানে না, তারা যদি ইসলামের নেতৃত্ব দিয়ে বসে থাকে, রাহনুমা মুসলমানদের হয়ে বসে থাকে, তাহলে এ কম ধ্বংস হবে তো তারা হবে। হ্যাঁ, কেন তোদের রাহনুমাই তোদের ইসলাম সম্বন্ধে জানে না। কথা বুঝে আসছে? হয় তাদেরকে বলতে হবে ইসলাম সম্বন্ধে চেনে না, না হয় তারা ব্যক্তিগত হীন স্বার্থে খাতিরে মিথ্যা বলিতেছে, কিংবা তারা আলেম বিদ্বেষ বা পীরদ্রোহী। শুনছেন? যারা বলে পীর সাহেব বা আলেমরা রাজনীতি আসবে কেন, হয় তারা আলেম দ্রোহী, না হয় পীরদ্রোহী। কে বলছে? দাদা হুজুরের খলিফা। দাদা হুজুরের খলিফার কথাটা দাদা হুজুরের কথা নয়,
কথা বোঝা আসছে? প্রসঙ্গিত হইল না বলিতে পারিতেছে না, আগামী আইনসভায় কত সংখ্যক উপযুক্ত কর্মী আলেম প্রেরণ করিবার ব্যবস্থা হইয়াছে, যাহারা চোখে শস্যফুল দেখিতেছে, নিজেদের একচেটিয়া মুর্শির স্বার্থে বাধা বা দুইবা আশঙ্কা দিশা হারা হইয়া আলেম পীরেদের বিরুদ্ধে হোতা, মানে যারা আলেম পীরেদের বিরোধী করছে তারা নিজেদের স্বার্থ অন্য সব অর্থাৎ দুর্নীতি করবে। আচ্ছা, এতে যে আমরা ঢুকে যাই, কেউ আমফানের টাকা ছেড়ে খেতে পারে, কেউ বন্যার পরিতত্ত্বের পরিত্যাগ করতে